শুভেচ্ছা। শুরু হলো সব খবর, কম সময় সব খবর একসাথে। নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি। জুলাই আন্দোলনে রামপুরায় আমির হোসেনকে গুলি ও দুইজনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৩ পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি 2 পুলিশ কর্মকর্তাকে যাবজ্জীবন ও 20 বছরের সাজা দেওয়া হয়েছে। এই রায়ে সন্তুষ্ট প্রসিকিউশন ও শহীদ পরিবার, তবে আসামি পক্ষ সন্তুষ্ট নয়। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, হাবিব সহ পলাতক 4 আসামিকে ধরতে সাজা পরোয়ানা পাঠানো হবে। যদি বিদেশে পলাতক হয় তবে সহযোগিতা চাওয়া হবে ইন্টারপোলের। 2024 সালে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে 19 জুলাই পুলিশের হাত থেকে নিজেকে বাঁচাতে রাজধানীর রামপুরার একটি ভবনের কার্নিশে ঝুলেছিলেন আমির হোসেন। যদিও ঝুলে থাকা অবস্থাতেই পরপর 2 দফায় আমিরকে গুলি করে পুলিশ। ওই দিন একই এলাকায় পুলিশের গুলিতে নিহত হন বৃদ্ধা মায়া ইসলাম ও নাদিম। এ ঘটনায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল হয় ট্রাইব্যুনালে। তবে গ্রেফতার হয় শুধু এএসআই চঞ্চল চন্দ্র সরকার। এ মামলায় বিচার শুরু হলে গুলিবিদ্ধ আহত আমির হোসেন সহ 14 জনের জবানবন্দিতে উঠে আসে রামপুরা এলাকার হত্যাকাণ্ডের বর্ণনা। 4টি পরিবারকে তারা নৃশংসভাবে 2 জনকে হত্যা করলো, 2 জনকে তারা এই নির্মমভাবে তারা আহত করলো। এইটাই হচ্ছে গ্র্যাভিটি অফ অফেন্স। রামপুরার এই মামলার বিচার শেষে রোববার রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। রায়ে মামলার প্রধান আসামি ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি রাশেদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ওসি মশিউরকে মৃত্যুদণ্ডের রায় দেন ট্রাইব্যুনাল। হাবিবুর রহমান and Mohammad Rashidul Islam be found guilty of the commission of crimes against humanity. এছাড়া আমির হোসেনকে গুলি করার দায়ে এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে 20 বছরের কারাদণ্ড ও তারিকুল ইসলাম ভুইয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এই মামলার মধ্যে আমরা ভিডিও বার্তা, যেটা ভিডিও ক্লিপ ছিল, সেটা আমরা আদালতে প্রদর্শন করেছি। ওয়্যারলেস মেসেজ যেটা হাবিবুর কমিশনারের ছিল, সেটা আমরা উপস্থাপন করেছি। এই মামলার মধ্যে আনুষঙ্গিক যে আহত এবং নিহত হওয়ার সপক্ষে যেসব এভিডেন্স ছিল, সেগুলো আমরা উপস্থাপন করেছি। এই রায়ে সন্তুষ্ট প্রসিকিউশন। শহীদদের পরিবার ন্যায় বিচার পেয়েছেন বলে মন্তব্য করেন চিফ প্রসিকিউটর। আমরা এই রায়ের কপি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা পাঠাবো, এবং সেটা যদি তারা বিদেশের পলাতক থাকে, আমরা যদি এই তথ্য প্রমাণ পাই, তাহলে তার পরিপ্রেক্ষিতে ইন্টারপোলের সাহায্য আমরা নিব এবং তাদেরকে যে কোনো মূল্যে গ্রেফতার করে আমাদের এই সাজা ভোগ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তবে আসামিদের আইনজীবীরা বলেন, রায়ে সন্তুষ্ট নন তারা। রায় প্রকাশের পর করবেন আপিল। ভিডিওর ভিত্তিতে আফটার দ্য ট্রায়াল এটা এভাবে কনসিডারেশন নেওয়া হয়েছে, উইচ ইউ বিলিভ, এবং সেজন্য আমরা অ্যাগ্রি অনারেবল ট্রাইব্যুনালের রায়ে। আমরা এই রায়ের বিরুদ্ধে অনারেবল সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনে যাব। এ নিয়ে জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের 5টি মামলার বিচার শেষ হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আগামী মঙ্গলবার আরও একটি মামলার রায় ঘোষণা হবে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। প্রস্তাবিত বাজেটকে ঋণ করে ঘি খাওয়ার সাথে তুলনা করেছেন জামায়াতের সংসদ সদস্যরা। সকালে বাজেট আলোচনায় তারা বলেছেন, সক্ষমতার বাইরে বিশাল পরিকল্পনা কেবল বিলাসিতা। আর বিপরীত মন্তব্য সরকার দলীয় এমপিদের। বলেছেন, অল্প আয়ের মানুষের কথা মাথায় রেখে বাজেট প্রস্তাব করা হয়েছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী অভিযোগ করেন, কেবল ক্ষমতার ভাগাভাগি নিয়ে ব্যস্ত বিরোধী দল। স্বাস্থ্য খাত নিয়ে তাদের কোনো ভাবনা নেই। বাজেট আলোচনা শেষ দিনে অংশ নেন সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা। সরকার দলীয় এমপিরা বলেন, এ বাজেট জনমানুষের। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে গরিবের কষ্ট লাঘবের চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রধানমন্ত্রী আলোচনায় অংশ নিয়ে বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ব্যাংকিং খাতে ষড়যন্ত্র এড়াতে 1000-500 টাকার নোট বাতিলের দাবি জানান। প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেন, অর্থ পাচারকারীদের শাস্তির মুখোমুখি করতে না পারলে অর্থনীতি টেকসই করা সম্ভব নয়। যারা সরে যাচ্ছিল টাকাটা তারা গোছের 9 কোটি টাকা ফেলে চলে গেছে এবং ঘর ঘর টাকা আছে, ব্যাংকে রাখে না মানুষ। আমরা 500 টাকা 1000 টাকার নোটা আমরা ব্যান করে দিই না। 2 মাসের মধ্যে টাকা জমা দিতে বলি, লিগাল করতে পারবে। যদি ট্যাক্স ফাইলের টাকা না থাকে 25% টাকা দিয়ে লিগাল করবে। দেখা যাচ্ছে আমার বাজার ঘাটতি ফিল আপ হয়ে যাবে,
প্রায় 52 টাকা পর লিগ্যাল হয়ে যাবে টাকাটা। যারা 28 লক্ষ কোটি টাকা দেশের বাইরে পাচার করেছে, এই পাচারকারীদেরকে, এই দুর্বৃত্তদেরকে যদি শাস্তির মুখোমুখি না করা যায়, তাহলে অর্থমন্ত্রীর যে আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠার কথা সেটি ডিফিকাল্ট হবে। বিরোধী দলের সমালোচনা করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ক্ষমতার ভাগ নিয়ে ব্যস্ত তারা, স্বাস্থ্যখাত নিয়ে তাদের ভাবনা নেই। এ সময় সড়ক, রেল ও সেতু মন্ত্রণালয়ের জন্য বাজেটে বরাদ্দের নানা দিক তুলে ধরেন প্রতিমন্ত্রী। বাজেটে অপরিকল্পিতভাবে এখানে সেখানে বিল্ডিং আর হাসপাতাল তৈরি করার কোনো পরিকল্পনা নেই। এই বাজেট আমাদের বিরোধী দল মাঝে মাঝে এই সংস্কারের কথা বলেন, জুলাই সনদের কথা বলেন। ওনারা শুধু সেই সংস্কারের কথা বলেন যেই সংস্কার ওনাদেরকে ক্ষমতার ভাগ দেবে। ওনারা স্বাস্থ্য খাতে সংস্কার নিয়ে একদিনও আজ পর্যন্ত কথা বলেননি। বর্তমানে দেশের বিভিন্ন স্থানে 106টি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। আগামী দিনে বাংলাদেশে 3000 কিলোমিটার আধুনিক নিরাপদ এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে ইনশাল্লাহ। জামায়াতের সংসদ সদস্য মুজিবুর রহমান বলেন, ঋণ করে ঘি খাওয়ার মতো পরিকল্পনা দেশ ও জাতির জন্য মঙ্গলজনক নয়। বলেন, ঘাটতি বাজেট জাকাত ফান্ড থেকে পূরণ করা সম্ভব। উপরের হাতটা ভালো, নিচের হাতের চাইতে। নিচের হাত মানে ফকিরের হাত। ঋণ করা মানে ফকিরের কাজ। এই ফকিরি করে দেশ চালানো যাবে না। মাননীয় স্পিকার, আমাদের নিজের সম্পদকে সংগ্রহ করে আমাদের সম্পদ দিয়ে দেশ চালাতে হবে। ঋণ করে ঘি খাওয়ার মতো পরিকল্পনা করলে এটা আমাদের জাতি এবং দেশ ক্ষতিগ্রস্ত হবে বলে আমি মনে করি। জনগণের হাতে কার্ড না দিয়ে কাজ তুলে দেওয়ার আহ্বান জানিয়ে মুজিবুর রহমান বলেন, তাহলেই শ্রেষ্ঠত্বের মর্যাদা রক্ষা করতে পারবে বাংলাদেশ। ধন্যবাদ মাননীয় সদস্য। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। আদ্দিন হাসপাতালের দোষীদের তাদের শাস্তির আওতায় আনতেই হবে, কেননা অক্সিজেনের অভাবে যখন 6 শিশু ছটফট করে মারা যায় তখন হাসপাতাল মালিক দেখতেও আসেনি। জাতীয় সংসদে বক্তব্যে এমনটাই বলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বলেছেন, আদ্দিন হাসপাতালের বিরুদ্ধে পদক্ষেপকে দলীয়করণ করা ঠিক হচ্ছে না। আদ্দিনের যে ঘটনা ঘটেছে আপনারা কেউ জাননি, আজকে সংসদে কথা বলেন আপনারা। 6টা শিশু যখন হাত পা বাইরে যখন বিশ্রায় কাঁদতেছিল মাননীয় স্পিকার বাঁচার জন্য, সে হাইপার ক্যাপনিয়ায় এসি বন্ধ করে দিয়েছে। ছটফট করতে করতে কার্বন ডাই অক্সাইডের জন্য তারা মৃত্যুর কোলে ঢলে পড়েছে। মালিক দেখতে পর্যন্ত যাননি। যেটা অবহেলার কারণে অক্সিজেনের অভাবে বাচ্চাগুলি মারা গিয়েছে। আমরা কি বসে থাকবো মাননীয় স্পিকার? We want to bring all the hospitals under discipline. নিজেদের যোগ্য, দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় মধ্যাহ্নভোজে তিনি এই আহ্বান জানান। এতে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের 29 জন শিক্ষার্থী, তেজগাঁ কলেজের 16 জন শিক্ষার্থী অংশ নেন। এছাড়া গণসাক্ষরতা অভিযানের সহযোগী সংস্থা সুরভির মাধ্যমে আয়োজনে এই যোগ দিয়েছিলেন সুবিধাবঞ্চিত শিক্ষার্থী সহ আরও 21 জন। প্রধানমন্ত্রী তাদের উদ্দেশ্যে বলেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে তাদের প্রস্তুত থাকতে হবে। প্রধানমন্ত্রী আয়োজনে মধ্যাহ্নভোজে অংশগ্রহণের সুযোগ পেয়ে শিক্ষার্থী, শিক্ষকরা সরকার প্রধানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পারসো পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূরনুধাবন প্রতিষ্ঠান স্পারসোতে আকস্মিক পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান স্পারসোর কার্যালয় ঘুরে দেখেন তিনি এবং প্রতিষ্ঠানটির প্রতিটি বিভাগ পরিদর্শন করেন। কর্মকর্তা কর্মচারীদের সাথে তাৎক্ষণিক মত বিনিময় করেন। স্পারসো চেয়ারম্যান মোহাম্মদ রশিদুল ইসলাম প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম সহ সার্বিক বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এরপরে স্পারসোর বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাদের উদ্ভাবন, গবেষণা, চলমান কার্যক্রম সম্পর্কেও প্রধানমন্ত্রীকে বিস্তারিত জানান। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান স্পারসোকে একটি আধুনিক, যুগোপযোগী, স্বনির্ভর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। আশা করেন জাতীয় নিরাপত্তা উন্নয়নে কার্যকর অবদান রাখতে সক্ষম হবে এই মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান। প্রায় 2 বছর পর বাংলাদেশিদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা চালু করেছে ভারত। আজ থেকে আনুষ্ঠানিকভাবে ভিসার আবেদন গ্রহণ শুরু হয়েছে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনায় ভারতীয় ভিসা কেন্দ্রে আবেদন করা যাচ্ছে। সকাল থেকে যমুনা ফিউচার পার্কের ভারতীয় ভিসা কেন্দ্রে আবেদন গ্রহণ শুরু হয়। মেডিকেল, ব্যবসা সহ ভিসা কার্যক্রম পুরোপুরি চালু হবে এবং দীর্ঘদিন শুধু মেডিকেল ও জরুরি ভিসা চালু থাকলেও ট্যুরিস্ট ভিসা পুনরায় চালুর মধ্য দিয়েই দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ, পর্যটন এবং ব্যবসা বাণিজ্য আরও গতি পাবে বলে প্রত্যাশা আবেদনকারীদের।
টুরিস্ট ভিসায় যেতে পারতাম, মেডিকেল ভিসায় যেতে পারতাম, আদার্স কোনো সমস্যা হতো না। এখন যে ওরা যে সমস্যাটা সৃষ্টি হয়েছে সেটা যাতে কেটে যায়। আপনি একটা সাধারণ ফাইল আপনি এখানে দেখেন, সকাল থেকে ঘুরে কেউ না কারো এই এজেন্সি না এই এজেন্সি, এজেন্সি না এজেন্সি, সরাসরিভাবে কেউ জমা দিতে পারতেছে না। অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়াটা সবচেয়ে বেশি ঝামেলার, মানে দেখা যায় কয়েকদিন চেষ্টা করার পরেও হয় না, কমপক্ষে 2 সপ্তাহ, মানে আমি 1 সপ্তাহের বেশি চেষ্টা করে তারপরে পেয়েছি। প্রত্যাশা রাখি যে ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে, সবার জন্য ইজি হবে, আমরাও ইজিলি গিয়ে হয়তো আবার সে আগের মতো একটা আনন্দ উপভোগ করতে পারবো। গ্রুপ পর্বে নিয়ম রক্ষার শেষ ম্যাচে জর্ডানকে 3-1 গোলে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই জয়ে পূর্ণ 9 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আলবিসেলেস্তারা। ম্যাচের 19 মিনিটে লিড নেয় আর্জেন্টিনা দারুণ এক ফ্রি কিক থেকে প্রতিপক্ষের জাল কাপান লো সেলসো। এরপরে প্রথমার্ধের আগে আরও একবার জালের দেখা পায় আর্জেন্টিনা। এবার পেনাল্টি থেকে স্কোরশিটে নাম লিখিয়েছেন লাউতারো মার্টিনেজ। দ্বিতীয়ার্ধে শুরুতেই তামারির কল্যাণে 1 গোল শোধ দেয় জর্ডান, কিন্তু ম্যাচের 80 মিনিটে মেসির দুর্দান্ত ফ্রি কিক থেকে গোল পেলে ম্যাচ থেকে ছিটকে যায় প্রথমবার খেলতে আসা দেশটি। শেষ পর্যন্ত 3-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তারা। রেকর্ড তো অনেকেই গড়েন, কিন্তু রেকর্ড কার পেছনে ছোটে? ঠিকই ধরেছেন, লিওনেল মেসির পেছনে। জর্ডানকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, আর বেঞ্চ থেকে এসেও রেকর্ড বই ওলট পালট করলেন এলামটেন। কিন্তু কেন ম্যাচের শুরুতে বেঞ্চে ছিলেন ফুটবলের জাদুকর? সেই আসল রহস্য শুনুন স্কানোলির মুখেই। গ্রুপ পর্বে শতভাগ জয়, গ্রুপ জয়ের সিংহাসনে আর্জেন্টিনা। এত আনন্দের মাঝেও ম্যাচের শুরুতে সমর্থকদের কিছুটা হলেও হৃদয় ভঙ্গ হয়েছে, কারণ জর্ডানের বিপক্ষে স্টার্টিং 11-এ বেঞ্চে ছিলেন দলের প্রাণভোমরা লিওনেল মেসি। তবে দ্বিতীয়ার্ধে আসে সেই মাহেন্দ্রক্ষণ। 60 মিনিটে সাইডলাইন পেরিয়ে মাঠে নামলেন মহাতারকা লিওনেল মেসি। আর মাঠে নামার ঠিক 20 মিনিটের মাথায় জাদুকরের সেই চেনা জাদু। 80 মিনিটে নিখুঁত দুর্দান্ত এক ট্রেডমার্ক ফ্রি কিক, বল খুঁজে নিল জালের ঠিকানা। রেকর্ড বই ওলট পালট। 68 বছর ধরে টিকে থাকার রেকর্ডও নিজের করে নিলেন এই ফুটবল জাদুকর। তবে স্কালোনি জানালেন ভিন্ন কথা। মেসি রেকর্ডের পেছনে ছোটে না, বরং রেকর্ড মেসির পেছনে ছোটে। মানুষ যে সমস্ত সংখ্যার বা রেকর্ডের কথা বলছে ও সেগুলো নিয়ে খুব একটা ভাবে না। আমার মনে যে একমাত্র শব্দটি এখন আসছে তা হলো আমি সত্যি বিস্মিত, কারণ মেসি কখনো রেকর্ডের জন্য খেলে না, সে সবসময় দলের জন্য নিবেদিত প্রাণ। মেসি না থাকলেও মাঠে ঝড় তুলতে ভুল করেনি আলবিসেলেস্তারা। শুরুর একাদশে এক ঝাঁক তরুণদের সুযোগ দেন স্কালোনি। মাঠে নামে 9 পরিবর্তন নিয়ে, কারণ তার কাছে তরুণদের পরীক্ষা করে নেওয়ার মঞ্চ ছিল জর্ডানের এই ম্যাচ। তবে শুরুর একাদশে এলেমটেনের না থাকা নিয়ে প্রশ্ন আসে কোচের দিকে। লোকেরা যখন আমাকে মেসির মাঠে নামা নিয়ে জিজ্ঞেস করে, তখন পরিস্থিতি কিছুটা অস্বস্তিকর হয়ে ওঠে এবং আমি বুঝতে পারি না কি বলবো। আজ সে পুরো 90 মিনিটই খেলতে পারত, তবে প্রতিপক্ষকে খাটো না করেই বলছি, ও চেয়েছিল ও সতীর্থরা যেন মাঠে কিছুটা সময় পায়, নিজেকে কিছুটা বাঁচিয়ে রাখতে চেয়েছিল সামনের ম্যাচগুলোর জন্য। দলের পারফরমেন্সে সন্তুষ্ট আর্জেন্টাইন মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি। জর্ডানের বিপক্ষে দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আর্জেন্টিনা এখন রাউন্ড অফ 32-তে, যেখানে তাদের জন্য অপেক্ষা করছে ইতিহাস গড়ে নকআউটে আসা কেপ ভার্দে। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। টানা 3 জয়ে নকআউট পর্বে আর্জেন্টিনার সাথে বোনাস লিওনেল মেসির রেকর্ড গড়া গোল। দারুণ খুশি ম্যাচ দেখতে আসা সমর্থকরা, তবে মেসিহীন শুরুর একাদশ পুরোপুরি তৃপ্ত করতে পারেনি তাদের। বিপরীতে বিশ্ব চ্যাম্পিয়নদের জালে গোল দিতে পারার আনন্দ জর্ডান সমর্থকদের। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মুজনে বিন তারেক। গ্রুপ পর্বে টানা 3 জয়, বিকল্প একাদশ নিয়েও জর্ডানকে রীতিমতো উড়িয়ে দিয়েছে আলবিসেলেস্তারা। যদিও বিশ্বকাপের এবারের আসরে প্রথম গোল হজম করতে হয়েছে স্কালোনির শিষ্যদের, তাতেও আক্ষেপ নেই আর্জেন্টিন সমর্থকদের। কেমন ছিল মেসিবিহীন আর্জেন্টিনার প্রথম 60 মিনিট? অসাধারণ ম্যাচ ছিল। আমরা অবশ্য দেখছি স্টেডিয়ামের বাইরে থেকে। I actually support Brazil, but I love Messi. That's why I came to support. It was fantastic. It was 3-1 of Argentina, and well, all the people stuck it. Good stuff. Good. Argentina, vamos. What about Messi? Messi, el rey de Argentina. বিশ্বকাপে টানা 7 ম্যাচে গোল, লিওনেল মেসি গড়লেন নতুন এক রেকর্ড। এলেমটেনের জাদুকরি ফ্রি কিক আর্জেন্টিন সমর্থকদের উন্মাদনা বাড়িয়েছে বহুগুণ। It was great. I'm actually an Argentinian fan too, so I'm happy for both teams. Go Argentina now! Jordan is out. Job, which is one goal is very, very good. We didn't win, but we had a great game and first time in the World Cup.
not the last time. It was really nice goal, but our goalkeeper, man, you see the new one. We need to replace him ASAP. অভিষেক বিশ্বকাপে টানা 3 ম্যাচে হেরে বিদায় জর্ডানের। তবে 3 ম্যাচের প্রতিটিতেই গোল করেছে দলটি। এবারের আসরে আর্জেন্টিনাকে দিয়েছে প্রথম গোলের স্বাদ। সব মিলিয়ে দলের পারফরমেন্সে খুশি ম্যাচ দেখতে আসা জর্ডান সমর্থকদের। লিওনেল মেসি উঠছে আর্জেন্টিনা, উঠছেন আর্জেন্টাইন ভক্তরা, সমর্থকরা যারা মাঠে খেলা দেখতে আসছেন তারা একদম শতভাগ উসুল করেই মাঠ ছাড়ছেন। তাদের প্রত্যাশা নকআউট পর্বেও অব্যাহত থাকবে আর্জেন্টিনার জয়যাত্রা। আরো একবার বিশ্বকাপ চেয়ে ধরবেন লিওনেল মেসি। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, ডালাস, যুক্তরাষ্ট্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় পর্দায় আর্জেন্টিনা জর্ডান ম্যাচ উপভোগ করেছেন ভক্ত সমর্থকরা। সকাল থেকেই আকাশি সাদা জার্সিতে ভরে ওঠে ডিএসসি এলাকা। কারো হাতে বিশাল পতাকা, আবার কেউ মুখ রাঙিয়েছিলেন প্রিয় দলের রঙে। জয়ের পর মিছিল স্লোগানে মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস। ম্যাচের শুরু থেকে উত্তেজনায় টান টিএসসি। প্রথম গোল হতেই বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়েন সমর্থকরা। গোলের পর গোল, সঙ্গে উল্লাস। কেউ লাফিয়ে উঠছেন, কেউ বন্ধুদের জড়িয়ে ধরছেন, আবার কেউ মোবাইল ক্যামেরায় ধরে রাখছেন সেই আনন্দের মুহূর্ত। হয়তো 3-1 মতো হতে পারে। 3-0 আমরা প্রত্যাশা করতেছি আর কি। মেসির বাইরে যে আর্জেন্টিনার বিকল্প অনেক প্ল্যান আছে, এই ম্যাচের মাধ্যমে আমরা সেটাই প্রমাণ পাচ্ছি। ম্যাচের আগে একটি প্রশ্নই ঘুরছিল সবার মুখে, মেসি কি খেলবেন? শুরুতে বেঞ্চে থাকলেও বদলি হিসেবে নামেন আর্জেন্টাইন অধিনায়ক। নেমেই দুর্দান্ত এক ফ্রি কিকে গোল পান LM10। ভক্ত সমর্থকদের উল্লাসে কেঁপে ওঠে ক্যাম্পাস। আমাদের যে এক্সপেকটেশন ছিল তা মেসি ফুলফিল করে দিয়েছে। মেসি ছাড়াও আমাদেরকে অন্যান্য বাকি যেই 10 প্লেয়ার আছে তারা আমাদেরকে হতাশ করে না। ব্রাভো আর্জেন্টিনা, ভ্যামোস আর্জেন্টিনা, লিও মেসির জয় হোক। জর্ডানের বিপক্ষে 3 বার জালের দেখা পায় আর্জেন্টিনা। জর্ডান একটি গোল শোধ করলেও শেষ হাসি হেসেছে বর্তমান চ্যাম্পিয়নরাই। 3-1 গোলের জয়ে গ্রুপ সেরা হয়ে নকআউটে আর্জেন্টিনা। গ্রুপে টিম যেগুলো পড়ে সবই তো নরম টিম। এই নরম টিমের সাথে 4-5টা গোল এগুলো তো আরো বেশি দেওয়ার কথা ছিল। র্যাঙ্কিংয়ের নাম্বার 1 দলের জন্য সব দলই ছোট দল, সো বলার কিছু নাই। আর্জেন্টিনার সামনে স্পেনও ছোট দল, ব্রাজিলও ছোট দল, মরক্কো ছোট দল, পর্তুগালও ছোট দল। ডিফেন্স, ফরওয়ার্ড, মিডফিল্ড সব জায়গায় 100তে 100 সবাই ভালো করেছে। সবার পরিশ্রমে আমার মনে হয় আজকের জয়টা এসেছে। খেলা শেষ, কিন্তু উৎসব তখনও শেষ হয়নি। টিএসসি থেকে বেরিয়ে সমর্থকদের অনেকেই শুরু করেন বিজয় মিছিল। ঢোল, পতাকা আর আর্জেন্টিনা স্লোগানে মুখর পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। দীর্ঘ বিরতির পর আবারও শুরু হয়েছে জাতীয় ভিটামিন A+ ক্যাম্পেইন। রাজধানী থেকে প্রত্যন্ত গ্রাম, দেশ জুড়ে একযোগে চলছে শিশুদের ভিটামিন A ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এবার 6 থেকে 59 মাস বয়সী প্রায় 2,40,00,000 শিশুকে ভিটামিন A ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ভিটামিন A+ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকেই শিশুদের নিয়ে নির্ধারিত কেন্দ্রে অভিভাবকদের ভিড়। প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের তত্ত্বাবধানে শিশুদের বয়স অনুযায়ী খাওয়ানো হয় নীল ও লাল রঙের ভিটামিন A+ ক্যাপসুল। বাচ্চাদের বিভিন্ন ধরনের রোগ থাকে বা অপুষ্টিতে ভোগে, এজন্য যে ভিটামিন A ক্যাপসুল খাওয়ালে পুষ্টি হবে বা বাচ্চা সুস্থ থাকবে। 15 মাসের কালে খেয়েছে, আর এই যে এইবার খাওয়ালাম, তো খাওয়ানোর পর আমার বাবু খুবই সুস্থ আছে, ভালো আছে। 6 মাস পর এই ক্যাম্পিংটা করা অবশ্যই উচিত, যেহেতু এই যে হামের প্রাদুর্ভাব ছিল, আবার ভিটামিন A এর অভাবে কিন্তু অনেক বাচ্চা দেখা যায় অনেক রকমের সমস্যা। রাজধানীতে কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, শুধু টিকার উপর ভরসা না করে শিশুদের রোগ প্রতিরোধ বৃদ্ধির দিকেও মনোনিবেশ করতে হবে। সেজন্য সচেতন থাকতে হবে মায়েদের। জন্মের পরে বাচ্চাদেরকে মায়ের শাল দুধ যেন দেওয়া হয়, আপনারা একটু প্রচার করবেন, এটা আমাদের সবার দায়িত্ব। কারণ শাল দুধের চাইতে বড় ভিটামিন A স্টক আর কিছু হতে পারে না। তারপরও নিয়ম মাফিক 6 মাস থেকে 180 দিন পর্যন্ত বাচ্চাদেরকে রেগুলার মায়ের দুধ খাওয়ানি, পানি, মধু, চিনি বা অন্যান্য সুষম খাবার খাওয়াইতে হবে, তাহলে বাচ্চাদের শরীরে পুষ্টির সৃষ্টি হবে। ভিটামিন A+ ক্যাম্পেইন উপলক্ষে দেশ জুড়ে বেশ উৎসাহের সাথেই কাজ করছেন স্বাস্থ্যকর্মীরা। 6 থেকে 11 মাস বয়সী শিশুদের দেওয়া হচ্ছে নীল রঙের, আর 12 থেকে 59 মাস বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল। সারা দেশে প্রায় 1,20,000 স্থায়ী কেন্দ্রের পাশাপাশি 5 শতাধিক অস্থায়ী কেন্দ্রেও পরিচালিত হচ্ছে এই কার্যক্রম।
আমরা এখানে বাচ্চাদের ভিটামিন এ ক্যাপসুলের খাওয়ানোর জন্য বসে আছি। এখন আসে বাচ্চারা মোটামুটি ভালোই আসতেছে, ভালো সারা আছে। এই যে আপনারা যে ব্যবস্থাটা নিয়েছেন, উদ্যোগ নিয়ে, এটা তো আমাদের ভালোর জন্য, আমাদের বাচ্চার ভালোর জন্য। টিকা বা স্বাস্থ্য যেগুলো আমরা পাই আর কি শিশুদের জন্য, এগুলো যেন যথাসময়ে পাই, ঠিকভাবে পাই, তাতে বাচ্চারাও সুস্থ থাকবে, মায়েরাও ভালো থাকে। বাচ্চার অবস্থা ভালো, আর ভিটামিন এ ক্যাপসুল খাওয়ার জন্য বৃষ্টি দিয়ে ভিজে ভিজে আসলাম। রোববার কোনো শিশু ক্যাপসুল গ্রহণ করতে না পারলে সোমবার সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তা খাওয়ানো যাবে। এছাড়া 12 জেলার 58টি দুর্গম উপজেলার জন্য আরও 4 দিন চলবে সরকারের বিশেষ এই কার্যক্রম। তাজ নূর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। হামে মৃত্যুর মিছিল কিছুতেই থামছে না। গত 24 ঘন্টায় হাম উপসর্গে আরও 4 শিশুর প্রাণ গেছে, নতুন করে আক্রান্ত হয়েছে 1057 জন। গত 24 ঘন্টায় সিলেট ও ময়মনসিংহে 2 শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকায় 2 জন মারা গেছেন। এ নিয়ে সিলেটে হাম ও উপসর্গ নিয়ে 80 জন মারা গেল। জেলার হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে 58 জন রোগী। এছাড়া হামে আক্রান্ত রোগীদের ভিড় রয়েছে ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর এবং খুলনার বিভিন্ন হাসপাতালে। হাম নিয়ে আতঙ্কিত না হওয়ার পাশাপাশি সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। ডিগ্রি পাওয়ার পরও চাকরির নিশ্চয়তা নেই, আগামী দিনে এমনটা আর হবে না। ক্যারিয়ার কেন্দ্রিক শিক্ষার দিকে জোর দিচ্ছে সরকার, জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সকালে তেজগাঁ সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জানিয়েছেন, পড়াশোনা শেষ করে সার্টিফিকেটের মূল্য থাকবে না এমন শিক্ষা ব্যবস্থা প্রধানমন্ত্রী তারেক রহমান চান না। কলেজগুলোর শিক্ষা ব্যবস্থা যে জায়গায় থাকা উচিত তার আশেপাশেও নেই বলে মন্তব্য করেন তিনি। বলেন, বিগত সরকারের অব্যবস্থাপনা ও দুর্নীতির ফলে এত বছর কলেজগুলোতে শুধু ডিগ্রির ব্যবসা হয়েছে, শিক্ষার মান উন্নয়ন হয়নি। এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ASM আমানুল্লাহ জানিয়েছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে শিক্ষার্থীরা হতাশা নয়, গর্ববোধ করবে, আর সে লক্ষ্যে শিক্ষা ব্যবস্থার সংস্কার করা হচ্ছে। আপনাদের শিক্ষাটা ক্যারিয়ার কেন্দ্রিক হতে হবে, কারণ দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। বিগত দিনগুলোতে আপনার পরিবার যেটা চেয়েছে আর সরকার যেটা চেয়েছে সেটা ভিন্ন জায়গায় ছিল। এখন আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বের সরকার ওই জায়গায় এসেছে যেখানে আমরাও সরকার ব্যবস্থা, মাননীয় প্রধানমন্ত্রী দেখতে চান আপনার ভবিষ্যৎ সুন্দরভাবে গড়ে দেয়া। নর্থ সাউথ ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অব ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজেস এর আয়োজনে এবং বেকম্যানস বিস্কুটের পৃষ্ঠপোষকতায় শুরু হতে যাচ্ছে ভাষা ভিত্তিক প্রতিযোগিতা বেকম্যানস বিস্কুট ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ লিগের 4র্থ আসর। সকালে NSU এর সিন্ডিকেট হলে এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, 23 জুন থেকে 10 অক্টোবর পর্যন্ত দেশব্যাপী এই প্রতিযোগিতায় সারা দেশ থেকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় মিলিয়ে প্রায় 1 লাখ শিক্ষার্থী এই আয়োজনে অংশ নেবে। এই প্রতিযোগিতায় 400টি প্রতিষ্ঠানের সহযোগিতা এবং 1000-এরও বেশি ক্যাম্পাস অ্যাম্বাসেডরের নেটওয়ার্কের মাধ্যমে তৃণমূল পর্যায়ে প্রচারিত হবে। ঢাকা বিভাগীয় বাছাই পর্ব অনুষ্ঠিত হবে 2 অক্টোবর NSU ক্যাম্পাসে, এরপর 9 অক্টোবর অনুষ্ঠিত হবে জাতীয় গ্র্যান্ড ফিনালে, এরপর 10 অক্টোবর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে আয়োজন শেষ হবে। এবারের সংস্করণে রয়েছে 5টি ভাষা: ইংরেজি, বাংলা, চাইনিজ, জার্মান, ফ্রেঞ্চ। পানামাকে 2-0 গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে উঠল ইংল্যান্ড। প্রতিপক্ষের একের পর আক্রমণে প্রথমার্ধে নিজেদের বক্সে ব্যস্ত ছিল পানামা, অবশ্য গোলের দেখা পায়নি থমাস টুখেলের শিষ্যরা। দ্বিতীয়ার্ধে 62 মিনিটে লিড নেয় ইংলিশরা। কর্নার থেকে বক্সের মধ্যে জটলায় বা পায়ের নিখুঁত প্লেসিংয়ে বল জালে পাঠান জুড বেলিংহ্যাম। মিনিট 5 পর ব্যবধান দ্বিগুণ করেন হ্যারি কেইন। কর্নার থেকে এবারও ম্যান মার্কিংয়ে ভুল করেন পানামার ডিফেন্ডাররা। হ্যারি কেইন দারুণ দক্ষতায় লাফিয়ে হেডে পরাস্ত করেন গোলরক্ষককে, তাতে জয় নিশ্চিত হয়ে যায় ইংল্যান্ডের। শেষ পর্যন্ত আর গোলের দেখা পায়নি কোনো দল, আর তাতেই গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় পানামা। কলম্বিয়ার একের পর এক আক্রমণ ঠেকিয়ে গোলশূন্য ড্র আদায় করে নিয়েছে পর্তুগাল, যার ফলে কে গ্রুপে দ্বিতীয় হয়ে নকআউট পর্বে রোনালদোর দল। আর সেরা হয়ে রাউন্ড অফ 32-তে হামেস রড্রিগেজরা। ম্যাচের শুরু থেকে পর্তুগালের বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল খেলে কলম্বিয়া। গ্রুপ সেরা হতে রোনালদোর দলের জয়ের বিকল্প ছিল না। এমন পরিস্থিতিতে পর্তুগাল নয়, আধিপত্য দেখিয়েছে হামেস রড্রিগেজ এবং লুইস দিয়াসের দল। পুরো ম্যাচেই পর্তুগালের 13টির বিপরীতে 24টি শট নিয়েছে কলম্বিয়া। পাসিং, বল পজিশন সবকিছুতেই আধিপত্য ছিল লাতিন আমেরিকার দলটির। ম্যাচের ইনজুরির সময় পর্তুগালের জালে বলও জড়িয়েছিল কলম্বিয়ার সানচেজ, কিন্তু অফসাইডে সেই গোল বাতিল হয়। ড্রয়ের ফলে 7 পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ডে কলম্বিয়া, যেখানে তাদের প্রতিপক্ষ ঘানা। আর রাউন্ড অফ 32-তে রোনালদোর দল পেল ক্রোয়েশিয়াকে।
আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের নকআউট পর্বের স্নায়ুযুদ্ধের লড়াই। শেষ ৩২-এর প্রথম ম্যাচে মুখোমুখি হবে সাউথ আফ্রিকা ও কানাডা। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে ম্যাচটি দিবাগত রাত ১টায় শুরু হবে এবং দুই দলের ফুটবল ইতিহাসে এটাই প্রথম কোনো টুর্নামেন্টে মুখোমুখি লড়াই। গ্রুপ পর্বে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়িয়েছিল সাউথ আফ্রিকা। মেক্সিকোর কাছে ২-০ গোলে হারের পর চেক প্রজাতন্ত্রের সাথে ড্র। শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে ইতিহাস গড়ে নকআউটে পা রাখে বাফানা। অন্যদিকে কানাডা গ্রুপ পর্ব দেখিয়েছে আক্রমণাত্মক ফুটবল। বসনিয়ার সাথে ড্রয়ের পর কাতারকে ৬-০ গোলে উড়িয়ে দিলেও শেষ ম্যাচে সুইজারল্যান্ডের কাছে ২-১ ব্যবধানে তারা হারে। এর আগে ২০০৭ সালের এক প্রীতি ম্যাচে সাউথ আফ্রিকা ২-০ গোলে জিতেছিল। জয়ী দল ৪ জুলাই হিউস্টনে মুখোমুখি হবে নেদারল্যান্ডস অথবা মরক্কোর মুখোমুখি। নাটকীয় ম্যাচে ৩-৩ গোলে ড্র হলো আলজেরিয়া অস্ট্রিয়া ম্যাচ। গ্রুপ পর্ব থেকে বিদায় নিল ইরান। শেষ দিকে ম্যাচ ছিল ২-২ সমতায়। অতিরিক্ত সময় শেষ মুহূর্তে মনে হচ্ছিল ড্র নিয়ে মাঠ ছাড়বে দুই দল, কিন্তু যোগ করার সময় শেষ মুহূর্তে নিজের জোড়া গোল পূর্ণ করে আলজেরিয়াকে ৩-২ ব্যবধানে এগিয়ে নেন রিয়াদ মাহরেজ। অস্ট্রিয়া যখন বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার অবস্থা, তখন ম্যাচের একেবারে শেষ আক্রমণে হেডে গোল করে অস্ট্রিয়াকে ৩-৩ সমতায় এনে দেন সাসা কালাইচিস। আর শেষ মুহূর্তের সেই গোলেই টেকে যায় অস্ট্রিয়ার বিশ্বকাপ স্বপ্ন। তাতেই কপাল পড়ে ইরানে। বিশ্বকাপ থেকে ছিটকে যায় ইরান। অস্ট্রিয়া কিংবা আলজেরিয়া যে কোনো একটি দল জিতলেই সেরা তৃতীয় দল হিসেবে নকআউটে উঠত ইরান। আর শেষ পর্যন্ত নানা চড়াই উতরাই পেরিয়ে আসে ইরানকে বিদায় নিতে হলো এবারের বিশ্বকাপ থেকে। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার দলের জন্য নির্ধারিত ব্যক্তিগত চার্টার্ড বিমান বাতিল করে দিয়েছে উরুগুয়ে ফুটবল ফেডারেশন। সবাইকে ফিরতে হবে এখন বাণিজ্যিক বা কমার্শিয়াল ফ্লাইটে। এই কঠিন সিদ্ধান্ত নিয়ে ফুটবল অঙ্গনে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, দলের জন্য আগে থেকে বুক করা ব্যক্তিগত চার্টার বিমান বাতিল করা হয়েছে। এর ফলে মেক্সিকোতে থাকা খেলোয়াড়রা আর একাদশে একসাথে তারা দেশে ফিরতে পারছেন না, যার ফলে সবাই নিজ নিজ সূচি অনুযায়ী বিভিন্ন কমার্শিয়াল ফ্লাইটে করেই রাজধানী মন্টেভিডিওতে ফিরবেন। আর বিশ্বকাপে হতাশাজনক বিদায়ের পর এই সিদ্ধান্ত উরুগুয়ে ফুটবল সমর্থকদের মধ্যেও আলোচনার জন্ম দিয়েছে। তোর আগে উদ্ধার হওয়া সুমন ও রনি, দুই ভিকটিমের রাজনৈতিক পরিচয় জানে না পুলিশ। তাদের দাবি ২২ জুন দুপুরে আশুলিয়া ঘাটে তাড়াহুড়া করে নৌকা থেকে নামতে গিয়ে সুমন নদীতে পড়ে যায়। সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভিন। বিকেলে নিজ কার্যালয়ে বলেছেন সাঁতার জানতেন না বলে স্রোতে তলিয়ে যান সুমন। অন্যদিকে রনি ২৪ জুন সাভারের রয়্যাল সিটি খেয়াঘাটে গোসল করার জন্য ডুব দিয়ে আর ওঠেনি। দুই ভিকটিমের পরিবার অপমৃত্যু মামলা করেছে, তাই ঘটনাকে সেভাবেই দেখছে পুলিশ। শামীমা পারভিন অভিযোগ করেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি পুলিশ সম্পর্কে নেতিবাচক ধারণা সৃষ্টি করতে অপপ্রচার চালানো হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় মিথ্যা ছড়িয়ে বিভ্রান্তকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। ভিকটিমের মা যখন আমাদের কাছে এই অপমৃত্যুর মামলাটা হয়েছে, উনি যে এজাহারটা দিয়েছেন তাতে কোনো রাজনৈতিক পরিচয় এখানে তিনি উল্লেখ করেননি। সো আমার রাজনৈতিক পরিচয় জানার কোনো সুযোগও নাই। আর পুলিশের কাছে কোনো পরিচয় নাই, পরিচয় একটাই, একজন ভিকটিম আর একজন অপরাধী। এই ধরনের ঘটনাটা কেন্দ্র করে যে অপপ্রচার সোশ্যাল মিডিয়ায় চালাচ্ছে, এই ব্যাপারে আমরা তৎপর রয়েছি এবং তারা যারা করছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য তৎপর রয়েছি। ফরিদপুরের ভাঙায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই ইউনিয়নবাসীর সংঘর্ষে পুলিশ সহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। সকাল থেকে দফায় দফায় সংঘর্ষ চলে। এতে করে ঢাকা ফরিদপুর বরিশাল মহাসড়কে প্রায় ৫ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। যাত্রীরা ভোগান্তিতে পড়েন। সংঘর্ষ থামলেও এলাকার পরিস্থিতি থমথমে। সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে ফরিদপুরের ভাঙা উপজেলার পুকুরিয়া বাসস্ট্যান্ড এলাকা। হাতে ঢাল, সুরকি, লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে মহাসড়কের দুই পাশে জড়ো হন হাজারো মানুষ। কিছুক্ষণ পরেই শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ। মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। স্থানীয়রা জানায়, পুকুরিয়া বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ ও আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল মানিকদহ ইউনিয়নের সুলতান মাতবর ও মজিব মাতবরের সমর্থক এবং হামিরদি ইউনিয়নের সিরু মাতব্বর, কামাল মাতব্বর, জাহিদ মাতব্বরের সমর্থকদের মধ্যে। সেই বিরোধের জেরেই এবার হামিরদি ইউনিয়নের মহেশরদি মৌজার ১১ গ্রামের মানুষের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন মানিকদহ ইউনিয়নের ৪ গ্রামের বাসিন্দারা। ৮-১০ গ্রামের মানুষ দুই পক্ষ সংঘর্ষ করে। 11 গ্রাম আর ব্রাহ্মণকান্দা 4 গ্রাম। এই সকাল থেকেই মনে করেন শুরু হয়ে গেছে সংঘর্ষ।
দফায় দফায় সংঘর্ষে আহত হয় পুলিশ, সাংবাদিক সহ উভয় পক্ষের অর্ধশতাধিক। এ সময় বন্ধ হয়ে যায় ফরিদপুর বরিশাল মহাসড়কের যান চলাচল। মহাসড়কের দুই পাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল ছুড়ে। তবুও থামানো যায়নি সংঘর্ষ। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় 5 ঘন্টা পর মহাসড়কে স্বাভাবিক হয় যান চলাচল। পুকুরিয়া জায়গায় আসার পরে প্রচণ্ড কাজে লাগছে এবং এখানে আমি 2 ঘন্টা বসা। পুলিশ আসার পরে এটা নিয়ন্ত্রণ করছে, নিয়ন্ত্রণ করার পরে এখন আর কি স্বাভাবিক চলাচলতে আসছিলাম। আমরা উভয় পক্ষই কি নিবৃত্ত করতে চেষ্টা করেছি, দুই পক্ষ দুদিকে চলে গিয়েছে, এখন পরিস্থিতি স্বাভাবিক। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করলেও আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। এটা হচ্ছে পুকুরিয়া। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। দীর্ঘদিন ধরে মোহাম্মদপুরে ছিনতাই, চাঁদাবাজি সহ বিভিন্ন সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল পাটালি গ্রুপের সদস্যরা। গ্যাংয়ের নেতৃত্ব দেয়া সেকেন্ড ইন কমান্ড শামীম পাটালি সহ 8 জনকে গ্রেফতারের পরে এই তথ্য জানিয়েছে র্যাব। সংস্থাটি বলছে মোহাম্মদপুরকে নিরাপদ ও অপরাধ মুক্ত করতে তারা কাজ করছে। গেল 19 এপ্রিলের ঘটনা। মোহাম্মদপুরে এক ব্যক্তিকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পাটালি গ্রুপের সদস্যরা। পরে সেখান থেকে পালিয়ে যায় তারা। তারও বছরখানেক আগের ঘটনা আরও ভয়াবহ ও আতঙ্কের। মোহাম্মদপুরের জাফরাবাদের একটি বাড়িতে ঢুকে একই পরিবারের 7 জনকে চাপাতি দিয়ে কোপায় পাটালি গ্রুপ। এসব ঘটনায় গ্যাংয়ের সদস্যদের নজরদারিতে রাখে র্যাব। শনিবার রাতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে মোহাম্মদপুর থেকে পাটালি গ্রুপের সেকেন্ড ইন কমান্ড শামীম পাটালি সহ গ্রেফতার হয় 8 জন। গত 27 জুন 2026 তারিখ নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব 2 জানতে পারে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বসিলা এলাকায় কুখ্যাত ছিনতাইকারী চক্র পাটালি গ্রুপের সদস্যরা ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে। কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, দীর্ঘদিন ধরে মোহাম্মদপুরে ছিনতাই, চাঁদাবাজি সহ বিভিন্ন সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল এই গ্রুপটি। ওই চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক মামলা এবং মারামারি যে হেন কোনো অপরাধ নাই যেগুলো তারা করে না। তো আমরা আশা করি যে পাটালি গ্রুপের অন্য সদস্যরা তো ইতিমধ্যে কারাগারে আছে, এরাও ঢুকছে এবং ভবিষ্যতে যারা এটা নেতৃত্বে আসার চেষ্টা করবে তাদেরকেও আমরা অবশ্যই গ্রেপ্তার করব। মোহাম্মদপুরের রায়ের বাজারের পাবনা গলি, ক্যান্সার গলি, সাদেক খান রোড, আজিজ খান রোড, বালুর মাঠ সহ জঙ্গল সলিমপুরের মতো বেশ কয়েকটা গলি আছে যেখানে পুলিশ অপারেশনে গেলে সন্ত্রাসী হামলার শিকার হন। এসব গলিকে নিরাপদ করতে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে কাজ করছে র্যাব। জনগণ, পুলিশ, সাংবাদিক সব কমিউনিটির সহযোগিতা খুব শিগগির মোহাম্মদপুর নিরাপদ হয়ে যাবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। জামালপুরে মেলান্ত হয়ে 8 মাসের সন্তান শাওনকে হত্যার অভিযোগ উঠেছে মা শ্রাবন্তী আক্তারের বিরুদ্ধে। এই ঘটনায় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দিয়েছে। ভোরে উপজেলার ভাবকি এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, প্রায় 2 বছর আগে পারিবারিকভাবে হুমায়ুন আহমেদের সাথে বিয়ে হয় শ্রাবন্তী আক্তারের। বিয়ের পর থেকে তাদের মধ্যে দাম্পত্য কলহ। ভোররাতে স্বামী ঘুমিয়ে থাকা অবস্থায় শাওনকে নিয়ে শ্রাবন্তী বের হন। তাকে গলা টিপে হত্যার পর বাড়ির পাশে পুকুরে ফেলে পালানোর চেষ্টা করে। ভাবকি বাজার পৌঁছালে শ্রাবন্তীকে দেখে নিরাপত্তা কর্মীদের সন্দেহ হয়, তাকে আটকে বাড়িতে নেওয়া হয়। এরপর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়। খবর দেওয়া হলে শ্রাবন্তীকে আটক করে পুলিশ। স্বজনদের দাবি, পরকীয়ার জেরে নিজের সন্তানকে হত্যা করেছে মা। বাচ্চার লাশ এবং তার মাকে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে আমরা মামলার কাজে আগাবো এবং এটা আসলে তদন্ত সাপেক্ষে আমরা পরবর্তীতে এটা আপডেট দিতে পারবো। নিউজিল্যান্ডে আগত নতুন মাইগ্রেন্টদের জন্য কর্মশালা অনুষ্ঠিত হয়েছে অকল্যান্ডের নিউ লিন কমিউনিটি সেন্টারে। এই কর্মশালার আয়োজন করে বেসরকারি সংস্থা মুসলিম উম্মাহ অফ নিউজিল্যান্ড, মুনস। এতে করে বিপুল সংখ্যক নতুন বাংলাদেশি মাইগ্রেন্ট এবং তাদের পরিবারের সদস্যরাও অংশগ্রহণ করেন। দেশটিতে সফলভাবে স্থায়ী হওয়ার উপায় জানতে পারেন তারা এবং নিউজিল্যান্ডে বসবাস, চাকরি, রেসিডেন্সি, কমিউনিটি সেবা, কনসিলার সহায়তা সম্পর্কিত গুরুত্বপূর্ণ ব্যবহারিক তথ্য তুলে ধরা হয়। কর্মশালায় মুসলিম উম্মাহ অফ নিউজিল্যান্ড, মুনসের প্রেসিডেন্ট সিনিয়র ব্যারিস্টার মাসুদ আলম রেসিডেন্সির 18টি সম্ভাব্য পথ নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুনসের সেক্রেটারি ইঞ্জিনিয়ার কামরুল হাসান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ নিউজিল্যান্ডের প্রেসিডেন্ট মেহেদি হাসান, সৈয়দ মোহাম্মদ আমজাদ হোসেন আরিফ। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে দিন রাত সতর্ক পাহারা বা অভিযানের পরেও
ইয়াবার আমদানি আর চোরাচালান থামছে না। সীমান্তরক্ষী বাহিনী বিজিবি বলছে, স্থানীয়দের সক্রিয় সহযোগিতা ছাড়া এমন কর্মকাণ্ড বন্ধ করা কঠিন। সীমান্ত বন্ধের পাশাপাশি নজরদারি বাড়াতে সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিতের উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ। সীমান্ত থেকে ফিরে সহকর্মী মাহফুজ মিশুর রিপোর্ট। সাথে ছিলেন দুজন সহকর্মী, এহসান আল কুতুবী ও মাহফুজ মিঠু। জুনের এক বিকেল, এই রোদ আবার বৃষ্টি। কক্সবাজারের পালংখালী। বিজিবির এক চেকপোস্ট থেকে অপরটির দূরত্ব আধা কিলোমিটারের মতো। সেই পথে নজর যেমন সীমান্ত বাহিনীর, তেমনি অপরাধীদের। বলা হয়, বিজিবি সদস্যদের শিফট পরিবর্তন, ঝুম বৃষ্টি কিংবা সন্ধ্যা নামার আগে পরে নাপ নদীতে নামার মোক্ষম সময় মনে করে চোরাকারবারীরা। তাদের হাত ধরে এপার ওপার হচ্ছে নানা বৈধ অবৈধ পণ্য। ওপাশ থেকে আসছে সর্বনাশা ইয়াবা। তথ্য বলছে, এই মরণ নেশার এককভাবে বৃহৎ উৎপাদনকারী দেশ মিয়ানমার। বলা হয়ে থাকে, বাংলাদেশ মিয়ানমার সীমান্তে চোরাকারবারি ছাড়াও বিভিন্ন পেশাজীবী মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ কাজে জড়িত। চোরাচুরি যদি না হইলে আর ট্যাবলেট ইউবার যদি না আসলে আমরা নিরাপত্তা চাইতে পারি, তো এই আমরা নিরাপত্তা চাই। লোকেরা বলে যে আর কি ইয়াবা কয় এখান থেকে আসে, এখান থেকে যায়। গড় পাড়ারা যেতারা আছে তারা জানিব দিন, জনসাধারণ এসব হাজকর্ম কখনো জানতে পারবে না। সম্প্রতি কক্সবাজার সদর হাসপাতালে এক মা ও তার ছেলের পেট অপারেশন করে ৩৭টি পুঁটলি বের করেন চিকিৎসকরা, যার মধ্যে ছিল ১৭৫০ পিস ইয়াবা। সন্দেহের বশে তাদের আটক করেছিল পুলিশ। কক্সবাজার থেকে এসব ইয়াবা নিয়ে ঢাকা আসছিলেন তারা। আমাকে ওই নতুন বিড়ির লোক থাকবে, উনি আমাকে কোথায় নিবে সেটা বলে নাই, আমাকে এমনি বলছে দেখা যাওয়ার কথা। বিজিবি বলছে, সীমান্ত সংলগ্ন আরাকান রাজ্যের পরিস্থিতি সীমান্ত ব্যবস্থাপনাকে জটিল করে তুলেছে। বিশেষ করে ইয়াবা চোরাচালান আরাকান আর্মির অর্থের বড় উৎস হওয়ায় সেটির উৎপাদন ও চোরাচালানে নতুন নতুন কৌশল নিচ্ছে তারা। সীমান্ত নিরাপত্তা আরও বাড়াতে তাই কাজ করছে সরকার। এই যে যুদ্ধপ্রবণ যে জায়গাটা, এইটার অর্থনীতি অনেকটাই ইয়াবা কেন্দ্রিক। তো ইয়াবা তারা যদি এটা বিক্রি করতে পারে, সেখানে তাদের এই অর্থনৈতিক জায়গা তাদের স্থিতিশীল থাকে। একই সাথে এই এলাকার অনেক মানুষ এই ইয়াবা চোরাচালানের সাথে সংশ্লিষ্ট। ইয়াবা চোরাচালানের ক্ষেত্রে মিয়ানমারের একদম নাগরিক যারা, তারা কিন্তু ইনভলভ কম হয়। স্পেশালি এখানে রোহিঙ্গা এবং বাংলাদেশের জনগণ যারা, অনেকাংশে তারাই এটার সাথে সরাসরিভাবে ইনভলভ থাকে। প্রতিবেশী মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত ২৭০ কিলোমিটারের মতো। এরই মধ্যে পুরো সীমান্তে ড্রোন মোতায়েনের পর কাঁটাতারের বেড়া দেয়ার উদ্যোগের কথা সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। নাপ নদীর মাঝে এই যে কেওড়া বন, তার ঠিক ওপাশেই মিয়ানমার। আর এই বনের সুবিধা এবং নদীর সুবিধায় নিয়ে থাকেন চোরাকারবারীরা। দুপাশে ব্যাপকভাবে সক্রিয় এই চোরাকারবারীরা বিজিবির দুটি পোস্টের মাঝখানে যে বিশাল গ্যাপ, সেটি গড়ে ৭ থেকে ৮০০ মিটার, তার সুযোগ নেন। আর তাই আইনশৃঙ্খলা বাহিনী তথা সীমান্তরক্ষী বাহিনী বলছে, স্থানীয় জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এ অঞ্চলে ইয়াবাসহ চোরাচালানি রোধ করা সত্যিই দুষ্কর। মাহফুজ মিশু, যমুনা নিউজ, পালংখালী, কক্সবাজার। সরকারি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এলো সংশোধনের ঘোষণা। বলা হচ্ছে, তাড়াহুড়োর কারণে ব্যয়ের কিছু হিসাব যথাযথ হয়নি, তাই দ্রুত সব ঠিক করা হবে। মূলত 5টি সরকারি দপ্তরের কার্যক্রমে স্বচ্ছতা আনতে নেয়া সেটআপ প্রকল্প ঘিরে এমন বিতর্ক। উদ্বোধনী অনুষ্ঠানে প্রকল্পের পরামর্শক ব্যয় নিয়েও প্রশ্ন তোলেন সাংবাদিকরা। ব্যাখ্যা দিতে গিয়ে কাজ শুরুর আগে টিপিপি সংশোধনের ঘোষণা দেন পরিকল্পনা সচিব শাকিল আখতার। বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের উদ্যোগে স্ট্রেনথেনিং ইনস্টিটিউশনস ফর ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি সিটা প্রকল্প নিয়ে কাজ শুরু হয় কয়েক বছর আগে। বলা হয়েছিল, এই উদ্যোগে স্বচ্ছতা আসবে পরিসংখ্যান ব্যুরো, রাজস্ব বোর্ড, পরিকল্পনা বিভাগ, প্রকিউরমেন্ট কর্তৃপক্ষ ও মহা হিসাব নিরীক্ষকের কার্যক্রমে। এতে ব্যয় হবে $25 কোটি। সোমবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রকল্পের নানা দিক তুলে ধরেন কর্মকর্তারা। এ সময় রাজস্ব বোর্ডের হিসাবে ধরা প্রায় 40% অর্থ পরামর্শকদের পেছনে ব্যয় নিয়ে প্রশ্ন তোলেন সাংবাদিকরা। জবাবে বলা হয়, মূলত কাস্টমসের সফটওয়্যার কনসালটেন্সি বাবদ এই অর্থ ধরা হয়েছে। প্রকল্প প্রস্তাবে বিষয়টি স্পষ্ট হয়নি। এটা আমরা রিভিশনের সময় দেখছি, এটা আমরা অতিরিক্ত বাজেট যদি থাকে
কোনো ক্রমেই সেটা অবশ্যই রিডিউস করা হবে, সে নিশ্চয়তা দেওয়া হচ্ছে এখানে। কনসালটেন্সিতে যদি কোনো রকমের অতিরিক্ত বাজেট থাকে অবশ্যই কেটে ফেলা হবে, আমি আপনাদের কথা দিচ্ছি। এর আগেই অবশ্য সম্মেলনে বক্তব্য রেখে চলে যান রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। বলেন, এই প্রকল্পের সঠিক বাস্তবায়ন হলে কর আদায় বাড়বে। প্রকল্পের 5টি মূল সংস্কার সফলভাবে বাস্তবায়ন করা গেলে রাজস্ব আদায় উল্লেখযোগ্যভাবে বাড়বে, ফলে সরকারের আর্থিক সক্ষমতা বৃদ্ধি পাবে। একই সঙ্গে নিশ্চিত করতে হবে সরকারে যে অর্থ ব্যয় করছে তার প্রতিটি টাকার যথাযথ মূল্য পাওয়া যাচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে শুরুতে দেয়া বক্তব্যে সিটা প্রকল্প ঘিরে সরকারি কাজে গতি বাড়ানোর আশ্বাস দেন সংশ্লিষ্টরা। সরকারের লক্ষ্য প্রতিটি সরকারি প্রতিষ্ঠানকে দক্ষ ও স্বচ্ছ প্রতিষ্ঠানে পরিণত করা। তবে শুধু প্রযুক্তি দিয়ে সব সমস্যার সমাধান সম্ভব হবে না। এর জন্য প্রয়োজন প্রাতিষ্ঠানিক সংস্কার, দক্ষ মানব সম্পদ ও পেশাদারিত্বের সংস্কৃতি গড়ে তোলা। সরকারি বিনিয়োগের বড় অংশ সময় মতো কাজে আসে না। প্রকল্প ব্যয় বাড়ে, ফলে উন্নয়নের সুফলও পিছিয়ে যায়। দীর্ঘদিনের দুর্বল শাসন ব্যবস্থা এবং কিছু ক্ষেত্রে স্বার্থ গোষ্ঠীর প্রভাব অর্থনৈতিক অগ্রযাত্রাকে দুর্বল করেছে। তাই এখন প্রাতিষ্ঠানিক সংস্কারকে এগিয়ে নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। সিটা প্রকল্প বাস্তবায়নের মেয়াদ শেষ হবার কথা 2030 সালে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। হরমুজ প্রণালীতে নিরাপত্তা ঝুঁকির মাত্রা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। সাগরে পাতা মাইনের বিষয়ে সতর্ক করা হয়েছে মার্কিন নাবিকদের। গুরুত্বপূর্ণ জলপথটিতে পরপর 2 দিন 2টি বাণিজ্যিক জাহাজে হামলা হয়েছে। এরপরই ঝুঁকির মাত্রা মাঝারি থেকে উচ্চে নির্ধারণ করেছে জয়েন্ট ম্যারিটাইম ইনফরমেশন সেন্টার। মাইন অপসারণে নৌবাহিনীর তৎপরতাও বাড়ানো হয়েছে। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতার পর হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বাড়তে শুরু করে, তবে সবশেষ হামলা দুটির প্রভাব পড়েছে সেই চলাচলে। এর আগে গুরুত্বপূর্ণ নৌপথটিতে জাহাজ চলাচলে নির্ধারিত নিয়ম মেনেই চলতে হবে বলে জানিয়েছিল ইরান। আর এই ছিল আজকে সব খবরের সব আপডেট। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।